বাংলাদেশের প্রায় ৯০% মুক্তিযুদ্ধপন্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীরা একটা অভিযোগ তাদের। সবথেকে আলোচিত একটা প্রশ্ন যেটা গত প্রায় ১৫ দিন থেকে শুনতে পাচ্ছি। প্রায় ১৫ মাস হয়ে গেল ভারত এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না কেন? ভারত বাংলাদেশের ব্যাপারে নীরব কেন? ভারত কোনো কথা বলছে না কেন? ভারতের পক্ষ থেকে কড়াকড়ি কোনো সিদ্ধান্ত আসছে না কেন? পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি, তারা চায় তাদের মুক্তির জন্য প্রতিবেশী কোনো সামরিক শক্তিধর রাষ্ট্র তাদেরকে হামলা করুক। এই মুহূর্তে বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তির যারা মানুষ, তারা চাচ্ছে বাংলাদেশ থেকে এই মৌলবাদী জিহাদি জঙ্গি চক্রকে, পাকিস্তানি চোরদেরকে, মার্কিন চোরদেরকে বাংলাদেশ থেকে উৎখাতের জন্য ভারত বাংলাদেশে হামলা করুক। ইতিহাসে কখনো এমন একটা উদাহরণ দেখাইতে পারবেন? বাংলাদেশের মানুষ গত ১৫ মাসে এতটাই ক্ষুব্ধ, এতটাই বিরক্ত, এতটাই শঙ্কার মধ্যে আছে, তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে গেছে। সবকিছু দেখার পর তারা খুব করে চাচ্ছে বাংলাদেশে ভারত সামরিক আক্রমণ করুক। ভারতের পররাষ্ট্রনীতি বলে তাদের জন্য যদি কেউ হুমকি হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে তারা সামরিক অ্যাকশনে যাইতে পারে। কিন্তু দীর্ঘদিনের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে ভারত কি আক্রমণ করবে? ১০ থেকে ২০ নভেম্বর বাংলাদেশের চারপাশে যে অঞ্চলগুলোতে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত আছে, নটাম জারি করেছে। এরপর শিলিগুড়ি করিডোর, যে আলোচিত চিকেন নেক, যেটার প্রস্থ ২৭ কিলোমিটার, যেই চিকেন নেক বাংলাদেশের জিহাদি জঙ্গি মৌলবাদী শক্তি এবং বাংলাদেশের বর্তমান সরকার তারা খেয়ে দিতে চায়, সেই চিকেন নেক অঞ্চলে তিনটা সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। এটা মোটামুটি সবগুলা গণমাধ্যমে এসেছে। এরপর সে অঞ্চলে সেনাবাহিনী বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলেছেন, বক্তব্য রাখার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত। কি খেয়াল রাখা উচিত, কি বিষয়ে খেয়াল রাখা উচিত, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই দুইটা নিউজ, তিনটা সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই প্রথমবার তিনি বাংলাদেশের সরকার যে বর্তমান প্রধান, অবৈধ প্রধান, তার সম্পর্কে একটা মন্তব্য করেছেন। আপনারা ভারতের 7 সিস্টার্স খেয়ে দেওয়ার হুমকি দেবেন, দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় মিলিশিয়া বাহিনী গঠন করবেন ভারত আক্রমণের লক্ষ্যে, জামাতের নায়েবে আমির আবু তাহের ৫০ লক্ষ তরুণকে প্রস্তুত করে রেখেছে ভারতকে মোকাবেলা করার জন্য, ভারতে আক্রমণ করবার জন্য, মোটামুটি ঘোষণাই দিয়েছে সে। তো ভারতবর্ষ কি এসব দেখার পর বসে থাকবে? হ্যাঁ, এখন অব্দি ভারতবর্ষ বসে আছে, তার মানে এই না তারা বসে থাকবে। তারা বসে থাকার মতো রাষ্ট্র কিন্তু না। এটা কিন্তু ১৯৭১-এর ভারতবর্ষ না, এটা কিন্তু ২০২৫-এর ভারতবর্ষ। এই ভারতবর্ষের সক্ষমতার জায়গা কতটা শক্তিশালী, এটা পৃথিবীব্যাপী এখন সবাই জানে। বিশেষ করে পাকিস্তান খুব হাড়ে হাড়ে টের পেয়েছে। অপারেশন সিন্দুর, এটা দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের সক্ষমতার জায়গা ঠিক কতখানি শক্তিশালী। সেনাবাহিনীর মধ্যে যে মৌলবাদী অংশ, একটা ব্যক্তি আছে না, কর্নেল হাসিন না কি যেন নাম, এই বাচ্চা কিভাবে সেনাবাহিনীতে বাংলাদেশে চাকরি করতো আমি বুঝি না। এই প্রগতিশীল মুখোশের আড়ালে যে মৌলবাদী চক্র বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে আছে, এরাও কিন্তু পশ্চিমবঙ্গ, কলকাতা, দিল্লির মসনদ দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল। আবার আইএসআই পন্থী সেনাপ্রধান বাংলাদেশে আছে। আবার পাকিস্তানের বিভিন্ন জেনারেলদেরকে নিয়ে আইসা আপনারা লালমনিরহাটের বিমানবন্দর, বিমান ঘাঁটি বানাইবেন, পরিত্যক্ত জায়গাকে আপনারা সংস্কার করে সেখানে যুদ্ধ বিমান রাখবেন, চীন থেকে যুদ্ধ বিমান কিনবেন, আর ভারতবর্ষ কি আঙুল এমনি এমনি চুষবে? আপনারা যা যা করেছেন সবকিছু নিয়ে আমি অনেকবার বলেছি, অসংখ্যবার বলেছি। এখন ভারতবর্ষ হামলা করবে কিনা আমি নিশ্চিত হয়ে বলতে পারি, বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং প্রতিবেশী সবগুলো রাষ্ট্রকে একটা বার্তা দেওয়ার জন্য ভারতবর্ষ বাংলাদেশকে একটা শায়েস্তা করবে। কারণ আপনারা ধৈর্যের বাঁধ একদম অতিক্রম করে ফেলেছেন। আপনারা ভারতের অখণ্ডতা নিয়ে হুমকি দিচ্ছেন, আপনারা ভারতকে খণ্ড খণ্ড করতে চাচ্ছেন, 7 সিস্টার্সকে আলাদা করতে চাচ্ছেন, শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, এটার গলা কেটে দিয়ে ভারত তো চেয়ে চেয়ে বসে দেখবে না। আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশে ইউক্রেন মডেল অ্যাপ্লাই করা হবে। ইউক্রেন রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র, রাশিয়ার সাথে দীর্ঘদিন থেকে তাদের যুদ্ধ চলমান আছে। ইউক্রেনের সাথে কিন্তু ইউরোপের অনেকগুলা রাষ্ট্রের কানেকশন আছে, মানে বর্ডার আছে। তারা কিন্তু সেই বর্ডারের মাধ্যমে ইউক্রেনে রসদ সহযোগিতা দেয়। রসদ সহযোগিতা বলতে যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম, অর্থাৎ ইউক্রেনের সাপ্লাই লাইন আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় সহায়তা করেছে, অন্যান্য দেশে সহায়তা করেছে ইউরোপের। তারপরেও কিন্তু রাশিয়া ইউক্রেনকে বিধ্বস্ত করে ফেলেছে, একদম ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে।
তাদের কিন্তু সাপ্লাই লাইন আছে। মাথায় রাখবেন, তাদের সাপ্লাই লাইন থাকার পরেও রাশিয়ার সাথে টিকতে পারে নাই, কারণ রাশিয়া পৃথিবীর বৃহত্তর শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম। পৃথিবীর সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র রাশিয়ার নিয়ন্ত্রণে আছে। ভারতও কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। ভারতও কিন্তু পৃথিবীর 5টা শক্তিধর দেশের মধ্যে একটা। সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি ইউক্রেন মডেলের যুদ্ধ হয়, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কারা কারা? বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র 3 দিকে ভারত, একদিকে মিয়ানমার, বঙ্গোপসাগর। বাংলাদেশে যদি ভারত হামলা করে, বাংলাদেশের সাপ্লাই লাইনটা কোথা থেকে দেবে? কে সাপ্লাই দেবে? কে রসদ সহযোগিতা দেবে? একমাত্র ওয়ে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর দিয়ে যে একটা জাহাজ পাকিস্তান থেকে, তুর্কি থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে, সেই জাহাজ আসার জন্য তো ভারত মহাসাগর কিংবা আরব সাগর এগুলা তো ব্যবহার করতে হবে। বঙ্গোপসাগরের প্রবেশ পথে যে ভারতের ভূখণ্ড আছে, সেইখানে যদি ভারত যুদ্ধ জাহাজ রেখে দেয়, কিংবা ভারতের ঐতিহাসিক বন্ধু রাশিয়া যদি সেখানে যুদ্ধ জাহাজ রেখে দেয়, চীন থেকে আপনারা সহায়তা পাবেন? কিংবা মিয়ানমার আপনাদেরকে সহায়তা করবে? কখনোই না। আপনারা করিডোর দিচ্ছেন আরাকান আর্মিদেরকে, আপনারা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন, আর মিয়ানমার আপনাদেরকে সহায়তা করবে, কিংবা মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে আপনাদেরকে রসদ সহায়তা করা হবে? এই ধরনের অলীক স্বপ্ন দেখা বন্ধ করেন। ভারত বাংলাদেশকে শুধুমাত্র নয়, প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রকে সতর্কীকরণ বার্তা দেওয়ার জন্য হলো বাংলাদেশে একটা, বাংলা ভাষায় বলি, ডলা দেবে। ডলা বুঝেন? ডলা দেবে। এবং এই ডলা থেকে বাঁচার একটা মাত্র ওয়ে আছে। এই ওয়েটা কি জানেন? এই ওয়েটা হচ্ছে গণঅভ্যুত্থান। আর একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই অবৈধ ইউনুস গংকে এবং মৌলবাদী জিহাদি সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এদেরকে বঙ্গোপসাগরে চুবাইতে হবে। বাংলাদেশ থেকে চিরতরে একদম নির্মূল করতে হবে। অন্যথায় ভারত তাদের আঞ্চলিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যেই থ্রেট মনে করতেছে, এই থ্রেট থেকে তারা সেফ থাকার জন্য, বাঁচার জন্য একটা ডলা বাংলাদেশকে দেবে। ভারতের অখণ্ডতা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন, অখণ্ডতা নষ্ট করে আপনারা ভারতকে খণ্ড খণ্ড করবেন, 7 সিস্টার্স নিয়ে নতুন মানচিত্র প্রকাশ করবেন, সেই মানচিত্র আবার পাকিস্তানি জেনারেলকে আপনি দেবেন, আর ভারত চেয়ে আঙুল চুষবে। এটা তো হতে পারে না ভাই। আমার কেন জানি মনে হচ্ছে ইউক্রেন মডেল বাংলাদেশে অ্যাপ্লাই করা হবে, এবং সেটা খুব দ্রুততার সাথে করা হবে। হয়তোবা 3টা সেনা ক্যাম্প যে হয়েছে শিলিগুড়ি করিডোরের আশেপাশে, সেগুলার কোনো কাজ বাকি আছে, সেগুলা ঠিকঠাক মতো সম্পন্ন হোক, এবং 10 তারিখ থেকে যে 20 তারিখ পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নটাম জারি করা হয়েছে, আকাশপথ বন্ধ থাকবে। এটা হয়তো একটা পদক্ষেপের অংশ হতে পারে। বাংলাদেশকে একটা ডলা দেবে। 1971-এ ভারতের 18,000 সৈন্যের আত্মাহুতির মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেটা বাংলাদেশের বর্তমান প্রজন্মের একটা বিরাট অংশ জানেই না। এই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা বিশাল ব্যর্থতা ছিল। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে, প্রজন্মের কাছে তুলে ধরতে পারেনি। ভারতের অবদানটাও তারা যদি ঠিকঠাক মতো তুলে ধরতে পারতো, সেই ক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশে এত ভারত বিরোধী পেতাত্তার জন্ম হতো। এই জেনজিরা অন্তত পক্ষে ভারত বিরোধী হতো না, কারণ তারা তো একটু হলো বুঝে। একেবারে যে অবুঝ তা কিন্তু না। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে একটা ভারত দিবস করতে হবে বাংলাদেশে। সে দিবসে ভারতের সকল অবদান, ভারতের সকল ত্যাগ, এবং ভারতের যে 18,000 সেনা আত্মাহুতি দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, সেগুলাকে উপস্থাপন করতে হবে, জাতির কাছে তুলে ধরতে হবে। এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশ বিষয়ে যতগুলা কূটনৈতিক তৎপরতা চালিয়েছিলেন 1971-এর মুক্তিযুদ্ধে, সেইগুলা প্রপার ওয়েতে জাতির কাছে তুলে ধরতে হবে, বাংলাদেশের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাতে করে আমার মনে হয় বাংলাদেশে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে, এটা অনেকাংশেই দূর হবে। প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে যে সহায়তা করেছিল, সেই সহায়তা আমাদের তুলে ধরা উচিত। জাতি হিসাবে আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যদি পাকিস্তান হতে না চাই, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টা ভেবে দেখা উচিত বাংলাদেশ আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগের প্রতি যে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে, এটা মূলত ভারত বিদ্বেষী মনোভাব থেকে হয়েছে। ভারত বিদ্বেষ বাংলাদেশের একটা ঐতিহাসিক সমস্যাতে পরিণত হয়েছে। এই সমস্যা দূর করতে হলে অবশ্যই ভারতের অবদান বাংলাদেশে তুলে ধরতে হবে। এবং ভারত যে বাংলাদেশকে দখল করতে চায় না, ভারত এবং বাংলাদেশের মধ্যকার কোনো চুক্তি যে ভারতের স্বার্থের পক্ষে কিংবা বাংলাদেশের স্বার্থ বিরোধী, এটা যে তারা বারবার বলার চেষ্টা করে এই জেনজিরা, এই মৌলবাদী জিহাদিরা, এটা প্রমাণ করতে হবে যে ভারত এবং বাংলাদেশের কোনো চুক্তি উভয় দেশের স্বার্থ বিরোধী না, বরং বাংলাদেশের স্বার্থের পক্ষে অনেকগুলো চুক্তি ছিল। ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের 2,000 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলা আমাদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমাদের নতুন প্রজন্মকে জানাইতে হবে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র না, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত যদি বাংলাদেশকে প্রদেশ বানাইতে চাইতো, সেই ক্ষেত্রে 1971-এ সেটা পসিবল ছিল। তারা যদি সৈন্য উইথড্র না করতো, পৃথিবীর কোনো শক্তি ছিল না
ভারতের সৈন্য বাংলাদেশ থেকে উইথড্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব সেটা করেছিলেন। আমি মনে করি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভারত দিবস হওয়া উচিত বাংলাদেশে। এটা আওয়ামী লীগ ভেবে দেখতে পারে। ভালো থাকবেন। আবারও বলতেছি, এবার একটা ডলা বাংলাদেশকে ভারত দেবে। ধন্যবাদ।